এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 107 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 107 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 10.4 বলা হয়েছে চতুর্ভুজের কর্ণ। অর্থাৎ আজকে আমরা শিখব চতুর্ভুজের কর্ণ কি, তাই না? আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলেই আমরা এখানে শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের সামান্তরিক ও রম্বসের বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করি। সংযোগ রেখাগুলোতে আমরা কি দেখতে পাই? আচ্ছা দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের সামান্তরিক ও রম্বসের বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করি। অর্থাৎ আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই যে দুটি চিত্র, এই দুটিকে বলা হয় সামান্তরিক এবং এই দুটি চিত্রকে বলা হয় রম্বস। তোমরা যদি সামান্তরিক এবং রম্বস সম্পর্কে ভালো করে এখনও পর্যন্ত না জেনে থাকো, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলা হয়েছে এই সামান্তরিক এবং রম্বসের শীর্ষ বিন্দুগুলো সংযোগ করি। আচ্ছা, এর আগে বলা হয়েছে বিপরীত, তাই না? বিপরীত শীর্ষবিন্দু। বিপরীত মানে কি? আমরা জানি বিপরীত মানে হচ্ছে উল্টো পাশে যেটি থাকে, তাই না? যেমন দেখো, আমরা দেখতে পাচ্ছি এই যে একটি কোণা, এই যে একটি কোণা মানে একটি কোণ, তাই না? এখন এই কোণের বিপরীত কোণ কোনটি? এটির উল্টো পাশে যেটি রয়েছে মানে এটি, তাই না? আবার এই কোণের বিপরীত কোণটা এটি, অর্থাৎ উল্টো পাশে যেটি রয়েছে এটির বিপরীত এটি এবং এর বিপরীত কিন্তু এইটি, তাই না? এখন বলা হয়েছে বিপরীত শীর্ষ বিন্দুগুলো সংযোগ করি। এখন এই যে শীর্ষ বিন্দু বলা হয়েছে, শীর্ষবিন্দু মানে কি? আমরা ধরে নিচ্ছি, দেখো এই যে আমি একটি দাগ দিয়েছি, আমরা ধরে নিচ্ছি এটি একটি লাঠি, ঠিক আছে? এখন এই লাঠির এই যে প্রান্তটা একদম শেষ প্রান্ত এবং এই পাশে যে শেষ প্রান্ত, হ্যাঁ, এই যে দুটি প্রান্ত, এই দুটি প্রান্তকেই কিন্তু বলা হয় শীর্ষ বিন্দু। আমরা ধরে নিচ্ছি যে এটি একটি দড়ি, হ্যাঁ। এখন এই দড়ির এই যে এই মাথা এবং এই মাথা, এই যে দুটি মাথা, দুটি প্রান্ত, এই দুটি প্রান্তকেই কিন্তু বলা হয় শীর্ষবিন্দু, ঠিক আছে? তাহলে দেখো এই যে কোণ এবং এই যে কোণ, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই সামান্তরিকের কিন্তু এই দুই পাশে দুটি কোণ রয়েছে, তাই না? এখন এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যদি আমরা একটি দাগ দিই, দেখো এখানে একটু দাগ দিয়ে কিন্তু আমাদের দেখানো হয়েছে, তাই না? এখন এই দাগের শীর্ষবিন্দু কোনটা? এই দাগের শীর্ষবিন্দু হচ্ছে এই একটা শীর্ষবিন্দু এবং এই একটা শীর্ষবিন্দু, তাই না? এখন এই দুটি শীর্ষবিন্দু যদি আমরা সংযোগ করি, এটি বলা হয়েছে সংযোগ মানে কি? সংযোগ মানে হচ্ছে মিল করা। অর্থাৎ এই দুটিকে যদি আমরা একটি দাগ দিয়ে মিল করে দিই, দেখো আমরা এখানে একটি মিল করে দিলাম। আবার এই যে একটি কোণ দেখতে পাচ্ছি, দেখো, এবং এই যে আরও একটি কোণ দেখতে পাচ্ছি, এর বিপরীত কোণ এটি, তাই না? আমাদের বলা হয়েছে বিপরীত শীর্ষবিন্দুগুলো, অর্থাৎ ওর বিপরীত হচ্ছে ও। তার মানে এই যে শীর্ষবিন্দু এবং এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু দুটিকে যদি আমরা মিল করে দিই, দেখো এরকম যদি একটি দাগ দিয়ে আমরা যদি এই দুটিকে যদি সংযোগ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখো এরকম একটি চিত্র কিন্তু হয়েছে, তাই না? এখন বলা হয়েছে সংযোগ রেখাগুলোতে আমরা কি দেখতে পাই। দেখো এখানে কিন্তু দুটি সংযোগ রেখা হয়েছে। সংযোগ রেখা মানে কি? অর্থাৎ যে রেখা দ্বারা, মানে যে দাগ দ্বারা আমরা এই দুটিকে সংযোগ করেছি, মানে মিল করিয়েছি, এই রেখাকেই বলা হয় হচ্ছে সংযোগ রেখা, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু দুটি সংযোগ রেখা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন আমাদের কিন্তু সেই কথাটি বলা হয়েছে সংযোগ রেখাগুলোতে আমরা কি দেখতে পাই। আচ্ছা, এবারে একই রকমভাবে এই সামান্তরিকের ক্ষেত্রে দেখো ওর বিপরীত কোণ হচ্ছে এটি, তাই না? অর্থাৎ এখানে যদি এই যে শীর্ষবিন্দু এবং এই যে শীর্ষবিন্দু, এই দুটিকে যদি আমরা সংযোগ করি, মানে মিল করে দেই, দেখো এইভাবে একটি দাগ দিয়ে আমরা স্কেল দিয়ে করবে এই কাজটি, ঠিক আছে? আচ্ছা দেখো আমার বাঁকা হয়েছে, তোমরা স্কেল দিয়ে করলে কিন্তু আর বাঁকা হবে না। আবার এই শীর্ষবিন্দু এবং এর বিপরীত কোনটি? এটি কিন্তু বিপরীত, তাই না? তাহলে এই দুটি শীর্ষবিন্দুকে যদি আমরা মিল করে দিই, মানে সংযোগ করে দিই, তাহলে দেখো এইখানেও কিন্তু আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, ঠিক একই রকমভাবে এই রম্বসের বিপরীত যে শীর্ষবিন্দু রয়েছে ওর বিপরীত হচ্ছে এটি, তাই না? এই দুটিকে যদি আমরা সংযোগ করে দিই, আবার এই দুটিকে যদি আমরা সংযোগ করে দিই, দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে সংযোগ রেখা, এই সংযোগ রেখাটা কিন্তু এই মাঝখানে এসে মিলিত হয়েছে, তাই না? আচ্ছা দেখো এই যে দুটি সংযোগ রেখা, এই দুটিও কিন্তু এই মাঝখানে এসে মিলিত হয়েছে, আবার এই সংযোগ দুটি রেখাও কিন্তু এই মাঝখানে এসে মিলিত হয়েছে, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি একটু নিচে আমাদেরকে বলা হয়েছে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে
কর্ণ বলে। আচ্ছা, এবারে দেখো আমরা কর্ণ সম্পর্কে শিখব। এই যে আমরা এই দুটি শীর্ষবিন্দুকে আমরা কি করেছি, মিল করেছি, তাই না? অর্থাৎ সংযোগ করিয়েছি যে রেখার মাধ্যমে, এই যে আমরা যে দাগটি দিয়েছি, এই দাগটিকেই বলা হয় হচ্ছে কর্ণ। আশা করি সকলেই তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। আবারও যদি আমরা বোঝার চেষ্টা করি, আমরা এই যে দুটি শীর্ষবিন্দু, দেখো এই একটি শীর্ষবিন্দু, এই একটি শীর্ষবিন্দু, এই দুটি শীর্ষবিন্দুকে আমরা যে দাগের মাধ্যমে বা যে রেখার মাধ্যমে আমরা সংযোগ করেছি, মানে এই দুটিকে যে আমরা মিল করেছি, এই যে একটি দাগ দিয়েছি এর মাধ্যমে মিল করেছি না, তার মানে কিন্তু এই দাগটিকেই, মানে এই রেখাটিকেই বলা হয় হচ্ছে কর্ণ। তাহলে এখানে এই দেখো এই যে দাগটি আমরা দিয়েছি, দাগ মানে কি, দাগ মানেই কিন্তু রেখা, তাই না? এই রেখাটি হচ্ছে কি কর্ণ, আবার এই রেখাটিও কিন্তু একটি কর্ণ, এই রেখাটি একটি কর্ণ, এই রেখাটি একটি কর্ণ, তাই না? আশা করি কর্ণ সম্পর্কে তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আমাদের আরেকটু নিচে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে একটি চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটি এক একটি চতুর্ভুজ, তাই না? এই দুটি চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক এবং এই দুটি চতুর্ভুজকে বলা হয় রম্বস। এবং এরকম প্রত্যেকটি চতুর্ভুজেই আমরা দেখব যে দুইটি করে কর্ণ রয়েছে, তাই না? দেখো এখানে কিন্তু প্রত্যেকটিতে দুইটি করে কর্ণ রয়েছে, দুইটি করে কর্ণ রয়েছে, তাই না? আচ্ছা, এবার বলা হয়েছে কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। ত্রিভুজের কেন কর্ণ নেই? দেখো এটি কিন্তু খুবই মজার একটি বিষয়। ত্রিভুজ কেমন থাকে? আমরা জানি ত্রিভুজ থাকে হচ্ছে এরকম তিন কোণা থাকে, তাই না? ত্রিভুজের কিন্তু তিনটি কোণা থাকে। আচ্ছা, এইটি হচ্ছে ত্রিভুজ। এখন আমরা কি জানি? আমরা জানি যদি কর্ণ হতে হয় তাহলে কিন্তু এর বিপরীত শীর্ষবিন্দু থাকতে হবে। এখন আমরা ধরো এটি একটি শীর্ষবিন্দু ধরলাম, এখন ওর বিপরীত কোনটি শীর্ষবিন্দু? ওর কিন্তু কোনো বিপরীত শীর্ষবিন্দু নেই, তাই না? দেখো আবার ওর বিপরীত কোনটা? ওর বিপরীতকে আমরা এটাকে ধরবো না এটাকে ধরবো? আমরা কিন্তু কোনোটাকেই ধরতে পারবো না। আবার এটার বিপরীত কিন্তু কোনোটাকেই আমরা ধরতে পারবো না। তার মানে ওর কিন্তু বিপরীত কোনো কি নেই, বিপরীত কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই, যার কারণে কিন্তু এখানে কোনো কর্ণ থাকবে না, তাই না? আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা আরেকটু নিচে যাই, দেখো এইখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। এই ছেলে শিশুটি কি করেছে? দেখো এখানে একটি চিত্র কিন্তু আমাদের দেখিয়েছে, তাই না? এটি হচ্ছে একটি সামান্তরিক। এখন এই সামান্তরিকের মাঝে দেখো এই যে আমরা একটি কর্ণ তৈরি করেছি, এই আরেকটি কর্ণ তৈরি করেছি, তাই না? এই এক একটি কর্ণের কিন্তু আমরা এক একটি আমরা কিন্তু কি করেছি, এই যে শীর্ষবিন্দুগুলোর কিন্তু এক একটি নাম দিয়েছি, তাই না? এই শীর্ষবিন্দুর নাম ক, এটি খ, গ এবং ঘ, তাই না? দেখো ক শীর্ষবিন্দু এবং গ শীর্ষবিন্দু এই দুটি মিল হয়ে কিন্তু এখানে মাঝখানে একটি কর্ণ হয়েছে। আবার খ যে শীর্ষবিন্দু এবং ঘ যে শীর্ষবিন্দু এই দুটি মিল হয়ে কিন্তু একটি কর্ণ হয়েছে, তাই না? আচ্ছা, এবারে এইখান থেকে দেখো আমাদের এই নিচে একটু প্রশ্ন করা হয়েছে, তাই না? আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দেখো, উপরে অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। অর্থাৎ এই কর্ণগুলো লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 1 নম্বরে বলা হয়েছে কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়। আচ্ছা, এটি কিন্তু একটি সামান্তরিক, তাই না? এখন বলা হয়েছে কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়। আচ্ছা দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কর্ণ রয়েছে কয়টি? দুইটি কর্ণ। এখন বলা হয়েছে কোন বিন্দুতে এই দুইটি কর্ণ মিলিত হয়। মিলিত মানে কি? মিলিত মানে হচ্ছে এক হওয়া, তাই না? দেখো এই দুটি কর্ণ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে মিলিত হয়েছে না? দেখো যেখানে এসে দুইটি কর্ণ এক হয়েছে, এই কর্ণ এবং এই কর্ণ এই মাঝখানে কিন্তু তারা মিলিত হয়েছে, তাই না? তার মানে এটিকে বলা হয় হচ্ছে মধ্যবিন্দু। একদম মাঝখানে গিয়ে, এই চিত্রটার একদম মাঝখানে গিয়ে কিন্তু এই দুটি কর্ণ মিলিত হয়েছে এই জায়গাতে, তাই না? যার মানে আমরা বলতে পারি সামান্তরিকের দুইটি কর্ণ কোথায় মিলিত হয়? মধ্যবিন্দুতে মিলিত হয়। আমরা এখানে লিখতে পারি এই যে কোণ লেখা রয়েছে, এই কোণের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি মধ্যবিন্দুতে। মধ্যবিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়। আমরা লিখতে পারি হচ্ছে মধ্যবিন্দুতে। ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বরে কি বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয়। আচ্ছা, রম্বসের কাছে যদি এবার আমরা চলে যাই, দেখো আমরা কিন্তু একদম উপরে পেয়েছিলাম রম্বস, তাই না? এই দুটিই কিন্তু রম্বস। এখন এই রম্বসের দুটি কর্ণ যদি আমরা লক্ষ্য করি, এই একটি কর্ণ, এই একটি কর্ণ, এখন এই দুটি কর্ণ কোথায় মিলিত হয়েছে? এই জায়গাতে কিন্তু মিলিত হয়েছে। দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটিও একদম মাঝখানে এসে মিলিত হয়েছে, তাই না? আচ্ছা, তার মানে কিন্তু আমরা এর ক্ষেত্রেও বলতে পারি যে রম্বসের দুটি কর্ণ মধ্যবিন্দুতে মিলিত হয়, তাই না? সামান্তরিকেরও মধ্যবিন্দুতে মিলিত হয় এবং রম্বসেরও কিন্তু মধ্যবিন্দুতেই মিলিত হয়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানেও লিখতে পারি যে মধ্যবিন্দুতে মিলিত হয়।
মধ্য বিন্দুতে, তাই না, মধ্য বিন্দুতে। আচ্ছা, তাহলে আমরা এবারে যদি 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে রম্বসের দুইটি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে। আচ্ছা, আমাদের বলা হয়েছে রম্বসের যে দুইটি কর্ণ রয়েছে এই দুইটি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে, মানে একে এই একটি কর্ণ আরেকটি কর্ণকে কিভাবে করে ছেদ করে। ঠিক আছে, দেখো সামান্তরিকের যে কর্ণ দুটি আমরা দেখতে পাচ্ছি, এই সামান্তরিকের কর্ণ এবং রম্বসের কর্ণ কিন্তু একটু আলাদা। কিভাবে আলাদা? দেখো আমরা দেখতে পাচ্ছি এই রম্বসের যে কর্ণ দুটি, হ্যাঁ, এই কর্ণ দুটি কীভাবে একটি আরেকটিকে ছেদ করেছে, মানে একটি আরেকটির ভিতর দিয়ে কীভাবে করে গিয়েছে, যখন একটি আরেকটির ভিতর দিয়ে চলে গেল, হ্যাঁ, তখন কিন্তু চারপাশে আমরা দেখতে পাচ্ছি সমান কোণ তৈরি হলো, তাই না। অর্থাৎ এই যে কোণ, মানে যে কোণা তৈরি হলো, দেখো এইখানে একটি কোণা তৈরি হলো না, তারপর আবার এইখানে আরও একটি কোণা তৈরি হলো, এই জায়গাতে আরও একটি কোণা তৈরি হলো, এই জায়গাতে কিন্তু আরও একটি কোণা তৈরি হলো। এই যে কোণাগুলো তৈরি হয়েছে, এই প্রত্যেকটি কোণা কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি সমান, তাই না। অর্থাৎ 90 ডিগ্রি, আমরা যদি এটি চাঁদা দিয়ে পরিমাপ করি তাহলে আমরা দেখব যে এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি এবং এটিও 90 ডিগ্রি। কোনোটাই কিন্তু ছোট না কিংবা কোনোটা বড় না, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে কোণ তৈরি হয়েছে, এই কোণ এবং এই কোণ, এই দুটি কিন্তু সমান, আবার এই কোণ এবং নিচের কোণ এই দুটি কিন্তু সমান। তবে আমরা দেখতে পাচ্ছি রম্বসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কোণ সমান, ঠিক আছে। এবং যখন এই কোণগুলো সমান হবে তখন দেখো এই মাঝখানে একটি চিত্র তৈরি হয়েছে। দেখো এই নিচের যে কর্ণটি, হ্যাঁ, এবং আমরা এই মাঝখান থেকে যদি এই এতটুকুকে লক্ষ্য করি, দেখো, হ্যাঁ, এই যে চিত্রটি আমরা এবারে পাচ্ছি এখান থেকে, এই নিচের এই রেখাটি আমরা নিলাম এবং এতটুকু রেখা আমরা নিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুই পাশে যেহেতু সমান, হ্যাঁ, যার কারণে এটিকে বলা হয় হচ্ছে লম্ব, ঠিক আছে। যখন নিচের রেখাটি সমান থাকবে এবং এই মাঝ বরাবর উপরে আরও একটি রেখা থাকবে, হ্যাঁ, এবং যখন আমরা দেখব যে এই যে দুই পাশে কি হলো, যখন এই মাঝ বরাবর আমরা একটি রেখা দিলাম, মানে একটি দাগ দিলাম, তখন কি দুই পাশে দুটি কোণ হয়ে গেল না। এই কোণ দুটি যদি সমান হয় তাহলে এটিকে বলা হয় হচ্ছে লম্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুটি কোণ সমান, আবার এই নিচের দুটি কোণ সমান, তার মানে কিন্তু আমরা বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে রম্বসের যে কর্ণ এটি পরস্পরকে কিভাবে ছেদ করে, এটি পরস্পরকে হচ্ছে লম্ব হয়ে ছেদ করে। মানে এই যে লম্ব, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লম্ব হয়েছে, তাই না, অর্থাৎ লম্ব তৈরি হয়ে তারপরে কিন্তু ছেদ করে। অর্থাৎ আবার দেখো এটির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই যে দুটি শীর্ষবিন্দু, তাই না, এই দুটি শীর্ষবিন্দুকে যদি আমরা মিল করে দেই, তার মানে একটি কর্ণ আমরা এখানে অঙ্কন করলাম। আবার এই দুটি শীর্ষবিন্দুকে মিল করে যদি আমরা এখানে আরও একটি কর্ণ অঙ্কন করি, দেখো এখানে কিন্তু দুটি কর্ণ আমরা অঙ্কন করেছি, তাই না। এখন আমরা যদি লক্ষ্য করি, দেখো এই যে লম্বটা তৈরি হয়েছে, দেখো এই নিচের দাগটি আমরা যদি লক্ষ্য করি আর এই উপরের দাগটি যদি লক্ষ্য করি, এইখানে কিন্তু একটি লম্ব তৈরি হয়েছে, তাই না। দেখো ওর এই পাশ এবং এই পাশ, এই দুটি পাশ কিন্তু সমান। আবার এই নিচের দাগটিকেও যদি আমরা লক্ষ্য করি, এই পাশ এবং এই পাশ, এই দুটি পাশও কিন্তু সমান, তাই না। যার কারণে কিন্তু আমরা বলতে পারি এটি একটি লম্ব, এটি একটি লম্ব, এটি কিন্তু আরও একটি লম্ব এবং এটিও আরও একটি লম্ব। অর্থাৎ আমরা বলতে পারি রম্বসের দুইটি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে, লম্ব হয়ে পরস্পরকে ছেদ করে, ঠিক আছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো এই বিষয়টিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এইখানে কিন্তু দেখো আমাদের একটি বক্সের মধ্যে সার সংক্ষেপ দেওয়া রয়েছে, তাই না। আমাদেরকে বলা হয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে মিলিত হয়। আচ্ছা, আমাদের বলা হয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়, তাই না। অর্থাৎ দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে আরও একটি সামান্তরিক, এই যে দুটি কর্ণ, এই কর্ণ দুটি পরস্পরের মধ্যবিন্দুতে, মানে এই মাঝখানে কিন্তু মিলিত হয়, এই কথাটি বলা হয়েছে। আবার বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি একটি রম্বস, তাই না। এই রম্বসেরও এই যে দুটি কর্ণ রয়েছে, এই দুটি কর্ণ কিন্তু পরস্পরের মধ্যবিন্দুতে, মানে এই মাঝখানেই কিন্তু মিলিত হয়, তাই না। আবার এই ক্ষেত্রে বলা হয়েছে কি, দেখো এই রম্বসের ক্ষেত্রে বলা হয়েছে এবং কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। অর্থাৎ এই যে কর্ণগুলো আমরা এখানে অঙ্কন করেছি, এই কর্ণগুলো কিন্তু একটি কিন্তু আরেকটির উপরে লম্ব তৈরি হয়েছে, তাই না। দেখো আমি কিন্তু একটু আগে লম্বর যে বিষয়টি তোমাদের বুঝিয়েছি। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে পাশটা, অর্থাৎ এই যে কোণাটা এবং এই যে কোণাটা, বা আমরা যে বলতে পারি এই যে কোণটি, এই দুটি কোণ কিন্তু সমান। আবার এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণও কিন্তু সমান। তার মানে আমরা বলতে পারি এই কর্ণদ্বয়, অর্থাৎ এই দুটি কর্ণ কিন্তু পরস্পরের উপরে এক একটি লম্ব, তাই না। আশা করি সকলে তোমরা খুবই সহজে আজকে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।